সেদিন যদি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালি সৈনিকেরা 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ না করতেন তাহলে তো দেশে মুক্তিযুদ্ধ হতো না। বাংলাদেশের রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। বাংলাদেশের সমাজ জীবনে উপরে কারা যায়, যে যত বড় দুর্নীতিবাজ, যার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, কোনো দেশের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করে নাই, তাদেরকে আমরা টেলিভিশনে প্রত্যেক দিন দেখি, তাদের কথা শুনি। মেজর জিয়াউর রহমান জীবিত ছিলেন, তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি তার ব্যাটালিয়নে বাঙালি সৈনিকদের সবাইকে ঐক্যবদ্ধ করে তিনি বললেন যে আমরা বিদ্রোহ করলাম এবং এখন থেকে রাজনৈতিক নেতারা যেটি করতে পারে নাই, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা বিদ্রোহ করব এবং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্ররূপে তিনি ঘোষণা করেন। এটি এখন শুনলে মনে হয় এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু একটি ক্যান্টনমেন্টে এতজন, একজন সেনা কর্মকর্তা এবং তার অধীনস্থ শত শত সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে একটি নতুন রাষ্ট্র গড়ার সংকল্প ব্যক্ত করলেন এবং বিদ্রোহ ঘোষণা করলেন একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে। জীবনের ঝুঁকি তারা নিয়েছেন। তার স্বাধীনতার ঘোষণার আহ্বানে জাতি উদ্দীপিত হয়েছিল। হাজার হাজার ছাত্র ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আজকে এই কথা দিবালোকের মতো স্পষ্ট। সেদিন যদি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালি সৈনিকেরা 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ না করতেন তাহলে তো দেশে মুক্তিযুদ্ধ হতো না, আর মুক্তিযুদ্ধ না হলে এই দেশও স্বাধীন হতো না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজও পাকিস্তান থাকতো, কিন্তু এই কৃতিত্ব রাজনৈতিক নেতারা সামরিক বাহিনীর সদস্যকে দিবেন না। তারা যেহেতু উপযুক্ত সময় স্বাধীনতা ঘোষণা করেন নাই, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই জন্যই তাদের যত রাগ। এই মেজর, তাকে বলে 400 টাকার মেজর, অখ্যাত মেজর, ISI এর এজেন্ট, নানান ধরনের তাকে, তার নামটি যাতে প্রচারিত না হয়, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় না হয়, অনেক চেষ্টা তারা করেছে। সর্বশেষ চেষ্টা শেখ হাসিনা তার মাজারটি এই শেরেবাংলা নগর থেকে সরিয়ে দিতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই মাজারে যাওয়ার যে একটি সেতু ছিল, সেই সেতুটাকে সরিয়ে দিয়েছিলেন, মৌলভীবাজার পাঠিয়ে দিয়েছে। কতখানি নিচু হলে তারা একজন মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতার ঘোষকের প্রতি এই ধরনের অবহেলা তারা দেখাতে পারে। তার খেতাবটি, বীরত্তম খেতাবটিও কেড়ে নেওয়ার জন্য তারা একসময় চিন্তা ভাবনা করেছিল। অদ্ভুত এক বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। বাংলাদেশের সমাজ জীবনে উপরে কারা যায়, যে যত বড় দুর্নীতিবাজ, যার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, কোনো দেশের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করে নাই, তাদেরকে আমরা টেলিভিশনে প্রত্যেক দিন দেখি, তাদের কথা শুনি। জিয়াউর রহমান সৈনিক হিসেবেই বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার অবহিত পরেই তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়, অন্যায়ভাবে তাকে সুপারসিড করা হয়। তিনি মনে ব্যথা পেলেও নীরবে অনুগত সৈনিকের মতো চাকরি করে যান। জেড ফোর্সে একজন অফিসার ছিলেন ক্যাপ্টেন আকবর, পরে তিনি আগেই স্বাধীন হওয়ার পরেই পদত্যাগ করে সেনাবাহিনী ছেড়ে চলে যান। লেফটেন্যান্ট কর্নেল হিসাবে তিনি রাজনীতিতে যোগ দেন ইউপিপিতে, ইউপিপির সহসভাপতি ছিলেন। 1973-74 এই সময় 1.5 বছর আমি জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর প্রায়ই আসতেন, এসে জেনারেল জিয়ার কাছে গিয়ে বলতেন, স্যার এই আর্মিতে আপনার কোনো ভবিষ্যৎ নাই, এখানে আপনার কোনো প্রমোশন হবে না, আপনি রাজনীতিতে আসেন। আমি ঢুকলাম, রাজনীতিতে আপনার জনপ্রিয়তা আছে, ভালো করতে পারবেন। জিয়া সরাসরি আমার সামনেই বলেছেন, ভাইদের রাজনীতি আমার দিয়ে হবে না, আমি রাজনীতির লোক না, এখান থেকে যে কদিন আছি রিটায়ার করে চলে যাব। অত্যন্ত সহজ সরল। কিন্তু 75 সালে পট পরিবর্তনের পর তাকে নতুন সরকার এসে প্রধান সেনাপতি করে। প্রধান সেনাপতি হওয়ার পর আমরা দেখেছি তিনি খুশি ছিলেন, প্রাপ্য পেয়েছেন, সৈনিক হিসাবেই তাকে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন। কিন্তু এরপর আসলো 3 নভেম্বর, 7 নভেম্বর, এইসব ঘটনার প্রেক্ষিতে একবার কিছু 3 দিনের জন্য জেনারেল জিয়াউর রহমানকে খালেদ মোশাররফ বন্দী করলেন।
এবং জিয়া ক্ষুব্ধ হয়ে পদত্যাগপত্র দিয়ে দিলেন। তার কোনো ধরনের রাজনৈতিক উচ্চাশা ছিল না। আমরা তাকে মাঝে মাঝে বলতাম যে স্যার এইভাবে জীবন কিভাবে চলবে। তো তিনি সবসময় আল্লাহর উপরে তার অগাধ বিশ্বাস ছিল। কোনো পদে যাওয়ার জন্য কোনো চেষ্টা করেনি। সেনাবাহিনী প্রধানও তিনিও জানতেন না তাকে পট পরিবর্তনের পর সেনাবাহিনী প্রধান করা হবে। তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো ধরনের তদবির তৎপরতা কিছুই করেন নাই। কিন্তু সেই সময় দেশে একটা শূন্যতা বিরাজ করছিল। 1975 সালে আওয়ামী লীগ ধিকৃত হয়ে তাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন এবং তারাও পলাতক অবস্থায় রয়েছিল, অনেকটা আজকের মতো। কিন্তু সেই সময় শূন্যতা তো থাকতে পারে না সমাজ দেহে, রাষ্ট্রযন্ত্রে। সেই কারণেই দেশের জনগণের ইচ্ছা আর দাবির পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন অনিচ্ছা সত্ত্বেও। রাজনৈতিক কোনো উচ্চাশা তার ছিল না। প্রথম সুযোগেই তিনি নির্বাচন দিয়েছেন, একজন নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে মানুষ, সমাজ, বিদ্যমান ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট সব কিছুই তার প্রতিকূলে ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। তিনি আগে থেকেই বাংলাদেশকে এই ধরনের একজন রাষ্ট্রপতি উপহার দিবেন যিনি সৎ, নির্লোভ, দেশপ্রেমিক। আল্লাহ এই ধরনের তার ডেস্টিনিকে নির্ধারিত করে দিয়েছেন। সেজন্যই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখা পেয়েছি।